হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে এমসিকিউ ক্লাস। আবারও চলে এসেছি ইম্পর্টেন্ট 10টা জিকে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে। এই ক্লাসটা আমি প্রতি রবিবার আনার চেষ্টা করছি, তো এটুকুই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা প্লিজ আমার সাথে থেকো। আজকের প্রথম প্রশ্ন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? অপশন আছে বিশাখ দত্ত, কালিদাস, তুলসী দাস নাকি সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তর হবে অপশন বি, কালিদাস। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিলেন, সেই নবরত্নেরই একজন ছিলেন কালিদাস, যার বিখ্যাত রচনাগুলি হলো মেঘদূতম, কুমার সম্ভবম, অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম ইত্যাদি। ওনার রাজসভায় থাকা বাকি নবরত্নদের সম্পর্কে এবার একটু জেনে নিই। অমর সিংহ অভিধান রচনা করেছিলেন, যেটির নাম হচ্ছে অমরকোষ। ধন্বন্তরী ছিলেন বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক। হরিসেন ছিলেন ওনার সভাকবি। আসলে হরিসেন ছিলেন ওনার পিতা সমুদ্রগুপ্তের সভাকবি, তো সেই সূত্রে ওনারও সভাকবি ছিলেন। উনি রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি, যেখানে সমুদ্রগুপ্তের রাজ্য বিজয়ের কীর্তি বর্ণনা করা আছে। খপনক ছিলেন জ্যোতির্বিদ, যিনি রচনা করেছিলেন জ্যোতিষশাস্ত্র। শঙ্কু ছিলেন স্থাপত্য শিল্পী। বরাহমিহির ছিলেন জ্যোতির্বিদ, রচনা করেছিলেন বৃহৎ সংহিতা। বররুচি রচনা করেছিলেন ব্যাকরণ। বেতাল ভট্ট জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন, উনি রচনা করেছিলেন মন্ত্রশাস্ত্র। সেকেন্ড কোয়েশ্চেন, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত স্তরীয়? ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরীয়। এবার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে একটু বলি। এটি হচ্ছে একটি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। ভারতে সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে ক্ষমতা বন্টনের একটি ব্যবস্থা, যেটি গান্ধীজির ফিলোসফিকে মর্যাদা দিতে তৈরি হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বলা হয় বলবন্ত রায় মেহতাকে। ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানের নগর ডিস্ট্রিক্টে 1959-এ। তখনও কিন্তু এই ব্যবস্থাটি সংবিধানের অন্তর্ভুক্ত হয়নি। সংবিধানের অন্তর্ভুক্ত কবে হয়েছিল? সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল 1992 সালে 73rd অ্যামেন্ডমেন্টের দ্বারা। সংবিধানের কোথায় এটা জায়গা করে নিয়েছিল? 9th পার্টে 11th শিডিউলে 243 থেকে 243 ও আর্টিকেলের মধ্যে। এই রিলেটেড আরেকটি আর্টিকেলও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল 40। এটা ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির একটি আর্টিকেল, যেখানে বলা হয়েছে ভারতে একটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থাকবে, তো সেটিকেই পূর্ণতা দিতে পরবর্তীকালে এটি সংবিধানের অন্তর্ভুক্ত হয়। এটি কোন তালিকার অন্তর্ভুক্ত? ভারতে ক্ষমতা বন্টনের যে 3টে তালিকা আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, তার মধ্যে এটি রাজ্য তালিকা বা স্টেট লিস্টের অন্তর্গত। আচ্ছা, একটু আগেই আমি বললাম যে ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরীয়, তাহলে এই 3টি স্তর কি কি সেটাও দেখে নিই। 3টি স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবার এই রিলেটেড 4টে কমিটির কথা মাথায় রাখতে হবে। কি কি কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, জি.ভি.কে রাও কমিটি এবং এল.এম. সিংভি কমিটি। এবার আমরা দেখে নিই ভারতের ঠিক কোন কোন জায়গায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। ভারতের সমস্ত রাজ্যে এই ব্যবস্থা আছে, নেই শুধু নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরামে। আর সমস্ত ইউনিয়ন টেরিটরিতেও আছে, শুধু দিল্লিতে নেই। দিল্লিতে কোনো গ্রামও নেই, তাই পঞ্চায়েত ব্যবস্থাও নেই। কিছু ট্রাইবেল এরিয়া অর্থাৎ উপজাতি এলাকায় নেই। মণিপুরের যে পাহাড়ি এলাকা আছে, হিল এরিয়া, সেখানেও নেই। আর নেই ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টে। এই প্রশ্নটা আসতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? আনসার হবে দার্জিলিং ডিস্ট্রিক্ট। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে? অপশন আছে দেরাদুন, কটক, সিমলা নাকি কোয়েম্বাটোর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ডের দেরাদুন। দেরাদুনে অরণ্য গবেষণা কেন্দ্র আছে। এছাড়াও আছে দেরাদুনে পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র। ভারতের আরো কিছু ইম্পর্টেন্ট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সেগুলো একটু জেনে নিই। ওড়িশার কটকে আছে ধান গবেষণা কেন্দ্র, হিমাচল প্রদেশের সিমলাতে আছে আলু গবেষণা কেন্দ্র, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আছে আখ গবেষণা কেন্দ্র, চিনি গবেষণা কেন্দ্র আছে উত্তরপ্রদেশের কানপুরে, দুগ্ধ গবেষণা কেন্দ্র আছে হরিয়ানার কার্নালে, চামড়া আছে চেন্নাইতে, আর মৎস্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জুনপুটে। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে অ্যাসিড বৃষ্টির জলের পিএইচ কত? পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ স্কেল ব্যবহার করা হয় কোনো একটা পদার্থ অ্যাসিডিক না অ্যালকালাইন অর্থাৎ আম্লিক না ক্ষারীয় সেটা পরিমাপ করার জন্য। পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত ডিভিশন থাকে। তার মধ্যে এই 7 নম্বর যে দাগটা থাকে সেটা নিউট্রাল বা প্রশম বস্তুকে ইন্ডিকেট করে। তার মানে সমস্ত রকমের লবণ, বিশুদ্ধ জল, তাদের পিএইচ এর মান হবে এই 7। 7 এর থেকে কম যদি পিএইচ এর মান আসে, তখন আমরা সেই পদার্থটিকে বলবো অ্যাসিডিক,
এবং 7 এর থেকে বেশি যদি মান আসে তখন আমরা সেই পদার্থটিকে বলবো অ্যালকালাইন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জলের পিএইচ কত? অ্যাসিড বৃষ্টির জলের পিএইচ এর মান হলো 2 থেকে 5.6। আসলে 5.6 এর কম যদি পিএইচ এর মান হয় তখনই আমরা সেই বৃষ্টিটাকে অ্যাসিড বৃষ্টি বলে থাকি। সাধারণ বৃষ্টির জলের পিএইচ এর মান হচ্ছে 5.6 থেকে 6, আর 5.6 এর কম হলে আমরা সেই বৃষ্টিটাকে বলবো অ্যাসিড বৃষ্টি। এবার প্রশ্ন হলো যে বৃষ্টির জলে অ্যাসিড এলো কিভাবে? যানবাহন, কলকারখানা ইত্যাদি থেকে নির্গত ধোঁয়ার ফলে যে বায়ু দূষণ হয় তার ফলে বাতাসে দুটো ক্ষতিকারক গ্যাস মিশ্রিত হয়, যার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বিভিন্ন প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তারপর যখন সেটি বৃষ্টির জলে মিশে ভূপৃষ্ঠে পতিত হয় তখন আমরা সেটাকে অ্যাসিড বৃষ্টি বলি। এই অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু প্রচুর ক্ষতি হয়। এই অ্যাসিড বৃষ্টির ফলে জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়, জলাশয়ের বাস্তুতন্ত্র নষ্ট হয়, মাটির উর্বরতা হ্রাস পায়, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মার্বেল পাথর দিয়ে তৈরি স্থাপত্য। মার্বেল পাথর দিয়ে তৈরি স্থাপত্য ক্ষয়ীভূত হয়ে যায়, তার মধ্যে কালো কালো দাগ দেখা যায়, যেটাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি। আমরা জানি যে তাজমহলের যে উজ্জ্বলতা সেটা দিনের পর দিন হ্রাস পাচ্ছে, তো তার জন্য কিন্তু মূল দায়ী হচ্ছে এই অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, পরীক্ষায় আসে এরকম কিছু পদার্থের পিএইচ এর মান এবার আমরা একটু দেখে নিই। যেমন দুধের পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 6.7, মানুষের মূত্রের পিএইচ এর মান 6, ভিনিগার 2.9, লেবুর রস 2.4, মধু 3.95, মানুষের লালা রস অর্থাৎ স্যালাইভা তার যে পিএইচ এর মান সেটা হচ্ছে 6.5 থেকে 7.5। সমুদ্রের জল আমরা জানি ক্ষারীয় হয়, তো সমুদ্রের জলের পিএইচ হচ্ছে 10.6 থেকে 11.6, বেকিং সোডার পিএইচ 8.3। পরের প্রশ্ন বলেছে ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? অপশন আছে সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম নাকি পটাশিয়াম। পাশাপাশি সংকেতগুলোও দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রিটিয়াম হলো হাইড্রোজেন মৌলের একটি আইসোটোপ। এবার আইসোটোপ জিনিসটা কি সেটা আমরা দেখে নিই। তো আমরা জানি যে কোনো একটি মৌলের পরমাণু অর্থাৎ অ্যাটম প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে তৈরি হয়। প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে এইভাবে একসাথে, এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো কোনো একটি মৌলের পরমাণুতে যে প্রোটনের সংখ্যা থাকে সেই প্রোটন সংখ্যাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, এবং প্রোটন এবং নিউট্রনকে যোগ করলে যে নাম্বারটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওই মৌলের ভর সংখ্যা বা মাস নাম্বার। এবার আইসোটোপ জিনিসটা কি না, যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা সমান অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ। ট্রিটিয়াম ছাড়াও ডয়টোরিয়াম, প্রোটিয়াম এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এদের সবারই পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হলো 1। আচ্ছা, এবার আমরা আইসোটোন আর আইসোবার কি সেটাও একটু দেখে নিই। আইসোটোন হচ্ছে যে সমস্ত মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোন। যেমন সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা হলো একে অপরের আইসোটোন। সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম দুটো মৌলেরই নিউট্রন সংখ্যা হচ্ছে 12। নেক্সট হচ্ছে আইসোবার। আইসোবার কি না, যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদেরকে বলা হয় একে অপরের আইসোবার। যেমন হচ্ছে ডয়টোরিয়াম এবং হিলিয়াম। ডয়টোরিয়াম এবং হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2। এবার এটা মনে রাখার একটা ট্রিক আছে, যেমন দেখো আইসোটোপ, আইসোটোপে কি হয়, প্রোটন সংখ্যা সমান হয়, তো প্রোটনেও পি থাকে এবং আইসোটোপেও পি থাকে। এর থেকে মনে রাখতে পারবে যে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান। আবার আইসোটোন, আইসোটোনে এখানে এন আছে, আবার নিউট্রনেরও শুরুতে এন আছে, তো আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। আর আইসোবারে কি হয়, ভর সংখ্যা সমান, তো বার ভর এইভাবেও মনে রাখা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? তো ডেটটা ছিল 22 জুলাই 1947। পতাকা কমিটি বা ফ্ল্যাগ কমিটি গঠিত হয়েছিল 23 জুন 1947-এ, যার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং এটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 22 জুলাই 1947। ভারতীয় জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ লেন্থ এবং ব্রেথের রেশিও কত হয়? 3:2।
নেক্সট কোয়েশ্চেন, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশন আছে সরোদ, সেতার, তবলা নাকি সানাই। তো ওস্তাদ বিসমিল্লাহ খাঁ খুবই বিশিষ্ট একজন পার্সোনালিটি, আমরা সবাই জানি উনি একজন সানাই বাদক। আচ্ছা, এবার আমরা আরো কিছু বিশিষ্ট পার্সোনালিটিদের নাম এবং তারা কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছে সেটা জেনে নেব। যেমন বিশিষ্ট সরোদ বাদক হলেন উস্তাদ আমজাদ খান, সেতারের সাথে যুক্ত আছেন রবিশঙ্কর, বিলায়েত খান, নিশাত খান। তবলা আল্লাহ রাখা খান এবং ওনার পুত্র জাকির হোসেন। বাঁশি পণ্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া। সন্তুর শিব কুমার শর্মা। রুদ্রবীণা উস্তাদ আসাদ আলী খান। আর সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারনেট কে আবিষ্কার করেছেন? অপশন আছে টিম বার্নার্স-লি, উইন্টন সার্ফ, রে টমলিনসন নাকি চার্লস ব্যাবেজ। ইন্টারনেট আবিষ্কার করেছেন উইন্টন সার্ফ। এটি কবে আবিষ্কৃত হয়েছিল? ডেটটা ছিল 1 জানুয়ারি 1983। 1983তে কিন্তু ভারত প্রথমবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল, যখন কিনা ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW আবিষ্কর্তা কে? টিম বার্নার্স-লি। ইমেল আবিষ্কার করেছেন রে টমলিনসন এবং আমরা সবাই জানি কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ। নেক্সট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলেছে, সম্প্রতি কোন দেশের সাথে 75 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ পালন করলো ভারত? অপশন আছে রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড নাকি জার্মানি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুইজারল্যান্ড। রিসেন্টলি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 3 দিনের একটা ইভেন্ট সুইস হিমালয়ান বাউন্টি দ্বারা ভারত এবং সুইজারল্যান্ড তাদের 75 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ সেলিব্রেট করলো। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন, কারেন্সি সুইস ফ্র্যাঙ্ক এবং প্রেসিডেন্ট হলেন অ্যালেন বার্সেট। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কথা যখন হচ্ছে তখন আমি আরেকটা কথা বলে রাখি, আমি আগের সপ্তাহে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নটা দিয়েছিলাম সেখানে আমি বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত তার একটা লিস্ট দিয়েছিলাম। তো আমি লাস্টে দিয়েছিলাম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের যে র্যাঙ্কটা ভারতের, সেখানে আমি বলেছিলাম যে 2023-এ এখনো র্যাঙ্ক পাবলিশ হয়নি, তাই আমি 2022-এর র্যাঙ্কটাই বলেছিলাম। তো 2023-এ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কিন্তু রিসেন্টলি পাবলিশ হয়ে গেছে, 12 অক্টোবর পাবলিশ হয়ে গেছে। তো সেখানে ভারতের র্যাঙ্ক 111 আর ফার্স্ট পজিশনে বেলারুস আছে, এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। চলে এসেছি আজকের শেষ প্রশ্নে। বলেছে মানব দেহে পরিপাক নালী অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের দৈর্ঘ্য কত? তো আমরা জানি ডাইজেস্টিভ ট্র্যাক্ট মুখবিবর থেকে শুরু হয় এবং অ্যানাস বা মলদ্বারে গিয়ে শেষ হয়, যার মধ্যে দিয়ে খাদ্যবস্তু পরিপাক হয়। তো এই পুরো জিনিসটার দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। মানব দেহে পরিপাক নালীর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এর সাথে আরো দুটো লেন্থ আমরা জেনে রাখি, সেটা হচ্ছে বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, যার লেন্থ হচ্ছে 1.5 মিটার এবং ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, যার লেন্থ হচ্ছে 6 মিটার। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে মোটা মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন আর এইটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এদের লেন্থ গুলো আমরা জেনে নিয়েছি, কিন্তু পরীক্ষায় যে সবসময় একদম এক্স্যাক্ট এই ভ্যালুগুলোই দেবে তার কোনো মানে নেই, এর কাছাকাছি ভ্যালুও দিতে পারে, তো সেইটাতেই আমাদের কিন্তু টিক করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের সবার জন্য শারদীয়ার আগাম শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক। আমি আবারও ফিরে আসবো নেক্সট উইক একটা নতুন ভিডিও নিয়ে।